আগামী সানডেতে হতে যাচ্ছে মাদ্রিদ ডার্বি, যেখানে রিয়াল মাদ্রিদ তারা ফেস করবে অ্যাটলেটিকো মাদ্রিদকে। রিয়াল মাদ্রিদ তারা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামবে। কিলিয়ান এমবাপ্পে সে ইনজুরিতে এবং ইনজুরির কারণে সে 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছে। তো তার ইনজুরির কারণে তার সার্ভিসটা আগামী 3 সপ্তাহ পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য অনেক বড় একটা ধাক্কা বলে মনে করতেছি। এখানে সমস্যাও দেখা দিতে পারে, তবে এত বেশি পরিমাণ ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে করতেছি না, কারণ স্কোয়াডে যথেষ্ট পরিমাণ প্লেয়ার্সরা আছে। কিলিয়ান এমবাপ্পে এর অনুপস্থিতিতে অন্য প্লেয়ারটা এসে জায়গাটা ফিল আপ করে নিতে পারবে, এইরকম ক্যাপাবল যথেষ্ট পরিমাণ প্লেয়ার্সরা দলে আছে বলে মনে করতেছি। তো যেহেতু কিলিয়ান এমবাপ্পে সে থাকবে না, তাহলে আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদের ফরমেশনে পরিবর্তন আসতে পারে। তারা দেখা যাইতে পারে যে 4-4-2 এই ফরমেশনটাও ব্যবহার করতে পারে, অর্থাৎ মিডের মধ্যে 4টা প্লেয়ার রেখে সামনে 2টা, ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো, এই দুইজনকে সামনে ব্যবহার করে মাঝখানে 4টা প্লেয়ার নিয়ে এরকম স্টার্ট করার সম্ভাবনাটা থাকলেও থাকতে পারে বলে মনে করতেছি। বেলিংহামকে যদি অ্যাটাকিং মিডফিল্ডে ব্যবহার করে আর বাকি আরও তিনটা মিডফিল্ডে ব্যবহার করে যদি এইভাবে মিডফিল্ডে সাজানো হয়, তাহলে আমার কাছে মনে হয় যে কিলিয়ান এমবাপ্পে এর অনুপস্থিতিতে এমনটা হলেও হতে পারে বলে মনে করতেছি। সে থাকতে পারতেছে না তার ইনজুরির কারণে, এইটা অনেক বেশি মানে বড় কোনো সমস্যা ফেলবে বলে মাদ্রিদকে আমার কাছে মনে হচ্ছে না। তবে সে যদি থাকতো তাহলে এই হিসাবটা অন্যরকম হইতে পারতো, ফরমেশনটা হয়তো আমরা 4-3-3 এইরকমও দেখতে পারতাম। তো সে যেহেতু নাই, সেহেতু তার অনুপস্থিতিতে মাদ্রিদের ফরমেশনটা কীরকম হয় সেটা একটা বড় বিষয়। তাছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদের এখানে অনেক বড় একটা সুবিধার জায়গা হইতেছে কিলিয়ান এমবাপ্পেকে তারা ফেস করতে হইতেছে না। যদি কিলিয়ান এমবাপ্পে সে মাদ্রিদের হয়ে মাঠে নামতো রিয়াল মাদ্রিদের হয়ে, তাহলে অ্যাটলেটিকো মাদ্রিদকে আরও একটু বেশি মানে গবেষণা করে পড়ালেখা করে তারপরে নামা লাগতো, কিংবা কিলিয়ান এমবাপ্পের জন্য আলাদাভাবে প্রিপারেশন নিয়ে তারপরে নামতে হইতো। যেহেতু সে নাই, তাহলে এই দিক থেকে অ্যাটলেটিকো মাদ্রিদকে একটু কম কাজ করেও মাঠে আসতে পারবে তারা। লা লিগাতে এটা এমবাপ্পের প্রথম সিজন, অর্থাৎ স্টার্টিং সিজন। এই সিজনটা যে সে খুব ফ্রুটফুলভাবে বা খুব ন্যাচারালভাবে শুরু করতে পারছে তা মনে করতেছি না। এছাড়া রিয়াল মাদ্রিদের অ্যাটাক লাইনে কিলিয়ান এমবাপ্পে যে খুবই সে তার মতো করে খেলতে পারতেছে কিংবা অন্যদের সাথে খুব ভালোভাবেই তার বন্ডিংটা আছে সেটা মনে করতেছি না। মানে সে এই সিজনটা যতগুলা ম্যাচ খেললো ততগুলা মানে ম্যাচে সে যে তার মতো করে নাম্বার 9 রুলটা প্লে করতে পারছে, কিংবা সে যে ওই পজিশনের সাথে ভালোভাবে যাইতেছে সেটা মনে হইতেছিল না। সে যেহেতু ইনজুরির কারণে মাঠের বাইরে, তাহলে এটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ বলে মনে করতেছি। সে যদি মাঠে থাকতো তাহলে যে কোনো ধরনের মানে যে কোনো ধরনের পরিবর্তন ম্যাচের মধ্যে আসার সম্ভাবনা থাকতো, মানে খেলার মুহূর্তের মধ্যে ঘুরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো। তাছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদ তারা তো যথেষ্ট পরিমাণ প্রিপারেশন নিয়ে আসবে, সেটা তো বলতেই হবে। যেহেতু কিলিয়ান এমবাপ্পে নাই, তাহলে তাদেরকে ওই এমবাপ্পের জন্য আলাদাভাবে কোনো কাজ না করেও অন্য যারা আছে তাদেরকে নিয়ে বিবেচনা করে কিংবা তাদেরকে নিয়ে গবেষণা করে তারপরেই তারা আসতে পারবে বলে মনে করতেছি। তবুও তাদেরকে যথেষ্ট পরিমাণ মানে কাজ করতে হবে। অন্যান্য যারা আছে মানে স্কোয়াডে, তারাও তো মানে যথেষ্ট পরিমাণ মানে এমবাপ্পে না থাকা অবস্থায়ও ওর জায়গাটা ভালোভাবেই তারা মানে চালিয়ে নিতে পারবে, এইরকমও তো সক্ষমতা তাদের আছে। কিলিয়ান এমবাপ্পে সে না থাকার কারণে আমার কাছে মনে হচ্ছে যে রিয়াল মাদ্রিদ তারা 4টা মিডফিল্ডার নিয়ে নামার সম্ভাবনাটা বেশি দেখতেছি। যেহেতু তারা মানে অ্যাটাকিংয়ের দিকে এত বেশি মনোযোগ তারা দিতে পারবে না। তাদের একজন মানে মূল প্লেয়ার, মানে এমবাপ্পে তো তাদের বলতে গেলে সে একজন মূল প্লেয়ার। তো এই প্লেয়ারটা যেহেতু সে ইনজুরির কারণে বাইরে, সেহেতু তারা অ্যাটাক লাইনটা হয়তো 3জনের দিকে না নেওয়ার সম্ভাবনাটা বেশি দেখতেছি। তারা 4জন মাঝখানে রেখে একজন অ্যাটাকিং মিডে ব্যবহার করে আর 3জনকে আরও মিডে ব্যবহার করে, তো এইভাবে ফরমেশনটা সাজানোর সম্ভাবনাটা বেশি থাকার সম্ভাবনাটা দেখতেছি। তবে যদি তারা 3জন মানে অ্যাটাকার নিয়ে নেয়, তাহলে সেটাও হইলেও হতে পারে। তবে এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম। বেলিংহামকে যদি অ্যাটাকিং মিডে ব্যবহার করে, তাহলে বেলিংহামের সাথে তো ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো এই দুজনের সম্পর্ক কিংবা মাঠের মধ্যে তাদের বন্ডিংও খুবই ভালো, তাহলে এইভাবে করে সাজানোর সম্ভাবনাটাও থাকতে পারে। এমবাপ্পে যখন ফিট ছিল তখন রিয়াল মাদ্রিদ স্কোয়াডের যে পরিমাণ শক্তি ছিল, সে ইনজুরি হওয়ার কারণে তাদের শক্তিটা একটু কমে গেছে বলে মনে করতেছি, যেইটা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য অনেক বেশি সুখবর বলে ধরে নিচ্ছি, কারণ তাদের এই জায়গাটাকে আর ফেস করতে হচ্ছে না, যেহেতু সে ইনজুরির কারণে মাঠের বাইরে। সে যদি থাকতো তাহলে এইটা তাদের জন্য মানে বাড়তি একটা কাজের সৃষ্টি করতো। তো এই বিষয়টা অ্যাটলেটিকো মাদ্রিদকে অনেক বেশি মাঠের মধ্যে স্বস্তি দিবে বলে মনে করতেছি। আর তাছাড়া তারা মাঠে নামার আগে অনেক বেশি ফ্রিলি থাকতে পারবে, যে তারা কিলিয়ান এমবাপ্পেকে ফেস করতে হইতেছে না। কিলিয়ান এমবাপ্পেকে তো এমন একটা প্লেয়ার, সে যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। তো এই বিষয়টাও অ্যাটলেটিকো মাদ্রিদের মাথায় থাকতো। তো এই প্লেয়ারটা না থাকার কারণে তারা অ্যাডভান্টেজ পাইতেছে। কিন্তু বড় কথা
কথা হইতেছে যে রিয়াল মাদ্রিদ এমবাপ্পের অনুপস্থিতিতে তারা কী ধরনের ফরমেশনটা নামাইতেছে, এইটাই হইতেছে মূল কথা। এই সিজনে আমরা আর্দা গুলারকে স্টার্ট করতে দেখছি, তাছাড়া সে বেঞ্চ থেকে এসেও কিলিয়ান এমবাপ্পের সাথে একই সাথে মানে ম্যাচে খেলছিল। তো যেহেতু কিলিয়ান এমবাপ্পে সে মাঠের বাইরে, সেহেতু আমার কাছে মনে হয় যে যদি অ্যাটাক লাইনে আর্দা গুলারকে ব্যবহার করা হয় তাহলে হয়তো দেখা যাবে যে রদ্রিগো সে হয়তো ফ্রন্ট মানে নাম্বার 9 পজিশনটাতে এখানে আসতে পারে, আর ভিনিসিয়াস জুনিয়র সেটা তার লেফট উইংটাতে মানে হোল্ড করলো, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে মিডফিল্ড 3টা নিয়ে নামা লাগতেছে। তো এমনটা না হওয়ার সম্ভাবনাটাই মানে বেশি দেখতেছি। যদি এমনটা হয়ে যায় তাহলে তো মানে সেটা আসলে এখন বলা সম্ভব না, কিন্তু মিডফিল্ডটা আমার কাছে মনে হয় যে 4টা নিয়ে নামার সম্ভাবনাটা মানে বেশি থাকতে পারে, যেহেতু কিলিয়ান এমবাপ্পে একজন মানে অ্যাটাক লাইনের জায়গাটা মানে সঠিকভাবে পূর্ণ করার জন্য সে ঠিকই ছিল, কিন্তু তার অনুপস্থিতিতে অন্য কোনো প্লেয়ারকে এনে অ্যাটাক লাইনটা পূর্ণ করাটা একটু হয়তো প্রশ্নবিদ্ধ বিষয় হইলেও হইতে পারে। তো এই বিষয়টা হয়তো মানে তাদের জন্য অনেক বেশি ভাববার থাকবে, বিশেষ করে কোচিং স্টাফদের। কিলিয়ান এমবাপ্পে সে না থাকলেও মাদ্রিদ ডার্বিতে যে রিয়াল মাদ্রিদের খুব বেশি সমস্যা হবে তা মনে করতেছি না, কারণ তাদের স্কোয়াডে যথেষ্ট পরিমাণ প্লেয়াররা আছে, অ্যাথলেটিকো মাদ্রিদেরও যথেষ্ট পরিমাণ ভালো প্লেয়ার আছে, তবে তাদের একটা কাজ কমে গেল যে একজনকে নিয়ে তারা আলাদাভাবে কাজ করা লাগতেছে না, কিংবা একে কীভাবে আটকানো যায় সেটার জন্য তারা আলাদা আর কোনো কাজ করা লাগতেছে না। তো এখানে তারা একটা সুবিধা পাবে মাঠের মধ্যে, কিন্তু রিয়াল মাদ্রিদ তারা কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতেও অন্য যে প্লেয়ারগুলো আছে সেটা দিয়ে সেটা চালিয়ে নেওয়ার মতো তাদের সক্ষমতা আছে বলে মনে করতেছি। কিলিয়ান এমবাপ্পের পজিশনটা মানে তারা হয়তো ফরমেশনটা চেঞ্জ করে সেটা ফিল আপ করে নিতে পারে। যেমন কিলিয়ান এমবাপ্পে যখন সে ছিল তখন তো অ্যাটাক লাইনটা 3 জনের ছিল, তো সেটা যদি 3 জন থেকে 2 জনে নিয়ে আসা হয় আর মিডে 4 জন নিয়ে আসা হয় তাহলে সেটা এইভাবে পূর্ণ করার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। মাদ্রিদ ডার্বিটা খুবই ইম্পর্টেন্ট দুইটা মাদ্রিদের জন্যই। তো যে মানে জয় নিয়ে মাঠ ছাড়তে পারবে তাদের হিসাবটা অবশ্যই ভিন্ন হয়ে যাবে, কারণ আমরা একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করি যে লা লিগাতে মানে 3-4টা ক্লাব ছাড়া ওইভাবে কোনো ফাইটিং মানে সবসময় দেখা যায় না, মানে সচরাচর ফাইটিং দেখা যায় 3-4টা ক্লাবের মধ্যেই, বিশেষ করে 3টা ক্লাব। তো মানে পয়েন্ট একটা মাদ্রিদ আরেকটা মাদ্রিদের এগেনস্টে পয়েন্ট নিয়ে বের হওয়াটা লা লিগা জেতার পেছনে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনারা ইতিমধ্যে মানে খুব ভালোভাবেই বুঝতে পারতেছেন। তো আমার কাছে মনে হয় যে পয়েন্ট নিয়ে বের হতে পারবে তাদের জন্য অনেক বেশি মানে টেবিল টপে থাকার কিংবা টেবিলে পয়েন্টের দিক থেকে এগিয়ে থাকার সম্ভাবনাটা বেড়ে যাবে। আর অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য একটা সুবিধার বিষয় হইতেছে যে কিলিয়ান এমবাপ্পে তাদের নাই, তো মেন্টালিটির দিক থেকে তাদের চাপটাও কমতেছে। একটা গুরুত্বপূর্ণ ম্যাচে লা লিগার একটা গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পেকে পাইতেছে না, অর্থাৎ কিলিয়ান এমবাপ্পে ছাড়াই রিয়াল মাদ্রিদ তারা মাদ্রিদ ডার্বিতে মাঠে নামতেছে, যেইটা লা লিগা জেতার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। তো সে না থাকা অবস্থায় রিয়াল মাদ্রিদ তারা কিভাবে সেটাকে চালিয়ে নিতে পারে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। তাছাড়া অ্যাটাকাররা কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে তারা কিভাবে তার কাজটাও একই সাথে একই দ্বারায় করতে পারে সেটা হইতেছে একটা বিষয়। আমরা যখন অ্যাটাক লাইনে 3 জনকে দেখি, রদ্রিগো, কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র, যখন তারা 3 জন থাকে তখন তাদের মানে কাজটা বলা যায় যে একদম সমান সমান হয়ে যায়। 3 জন একই দ্বারায় কাজ করলে সেই কাজটা আরও সহজভাবে করার সম্ভাবনা মানে বেড়ে যায়। যেহেতু একজন কমে গেছে তার মানে বাকি 2 জনের উপরে এই একজনের চাপটাও পড়ে গেল, তো ওই 2 জন তাকে ছাড়া কিভাবে সেটা চালিয়ে নিতে পারে সেটাও একটা বিষয়। কিলিয়ান এমবাপ্পে যখন মাঠে থাকে তখন সে গোল স্কোরিংয়ের অপরচুনিটিটা ক্রিয়েট করতে পারে, আবার তো মানে যে কোনো মাঠের যে কোনো পজিশন থেকে, বক্সের যে কোনো পজিশন থেকে তার কিক করার মানে ক্যাপাবিলিটিটা অনেক বেশি আছে। তো এই যে অ্যাডভান্টেজগুলো রিয়াল মাদ্রিদ ডার্বিতে পাইতেছে না, এটা তাদেরকে মাঠের মধ্যে খানিকটা হলেও ভুগাবে, কিন্তু এত বেশি কোনো সমস্যা হবে বলে মনে করতেছি না। সেই বিষয়টা হয়তো তারা চালিয়ে নিতে পারবে বলে মনে করতেছি। তবে রদ্রিগো এবং ভিনিসিয়াস এই দুজনের উপরে চাপ পড়বে, মানে যেহেতু তাদের একজন সঙ্গী বলা যায় যে এই সিজনে তো তারা 3 জন একই দ্বারায় খেলতেছে, তো তাদের একজন সঙ্গী কমে যাওয়ার কারণে তারা 2 জন তাকে ছাড়া কীভাবে এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলতে পারে এবং 3 পয়েন্টস বের করে নিয়ে আসার জন্য যেই ধরনের পারফরমেন্স দরকার সেটা তারা কতটুকু দিতে পারে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। পরিশেষে বলতে চাই রিয়াল মাদ্রিদের ফরমেশনে পরিবর্তন আসার সম্ভাবনাটা আমি খুবই বেশি দেখতেছি, কারণ কিলিয়ান এমবাপ্পে যখন থাকে তখন আমরা 3 জন অ্যাটাকার দেখি, তো 3 জন সে যেহেতু নাই তাহলে আমার কাছে মনে হইতেছে 2 জন রেখে আর মিডফিল্ডে 4 জন ব্যবহার করে 4-4-2 এই ফরমেশনে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকতে পারে রিয়াল মাদ্রিদের। তবে শেষ পর্যন্ত দেখতে হবে যে কীরকম হয়। তারা যদি 4-4-2-তে যায় তাহলে আমার কাছে মনে হয় যে অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা একটু কমে যেতে পারে। অ্যাটাকার যদি তারা 3 জন রাখে তাহলে অ্যাটাকের সংখ্যাটা বাড়বে। তবে বেলিংহামকে যদি অ্যাটাকিং মিডফিল্ডে ব্যবহার করা যায় এবং সে যদি ঠিকঠাক মতো রদ্রিগো এবং ভিনিসিয়াস এই দুজনের সাথে তার কানেকশনটা ঠিকঠাক রাখতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে অ্যাটাক করার ঘাটতিটা এত বেশি বোঝা যাবে না। তো
মূল কথা হইতেছে যে ফরমেশন যেরকমই থাকুক না কেন তাদের মধ্যে বন্ডিংটা মাঠের মধ্যে কেমন থাকতেছে সেটার উপরে নির্ভর করতেছে যে মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে কতটুকু পরিমাণ অ্যাটাক করতে পারবে। আর অ্যাটাক যদি প্রপারলি না করতে পারে কিংবা ওই পরিমাণ তারা অ্যাটাকিংয়ে যাইতে না পারে তাহলে গোল করার পসিবিলিটিসটা অনেক বেশি কমে আসবে বলে আমি মনে করতেছি। দুই মাদ্রিদের জন্যই মাদ্রিদ ডার্বিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে পয়েন্ট নিয়ে বের হতে পারবে তার জন্যই অনেক বেশি স্বস্তির খবর থাকবে। তো কিলিয়ান এমবাপ্পে ছাড়া রিয়াল মাদ্রিদ তারা কি করতে পারে কিংবা অ্যাটাকাররা বর্তমানে সে না থাকা অবস্থায় এই গুরুত্বপূর্ণ ম্যাচে কি করতে পারে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়।